গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড পেরেন্টস। আমার আবার একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ক্লাসটা শুরু করছি আমি আলোক দশা নিয়ে। আগের দিন আমি আলোক দশার আগে ক্লাসটা শেষ করেছিলাম, তো আজকের ক্লাসটা শুরু করছি আলোক দশা দিয়ে। আলোক দশা হচ্ছে আলোকের উপস্থিতিতে যে দশাটা ঘটে, মানে সূর্যালোকের উপস্থিতিতে সম্পূর্ণ দশাটাই দিনের বেলা ঘটে। এবার এই আলোক দশাটা ঘটে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ। ক্লোরোপ্লাস্ট আছে জানো, ক্লোরোপ্লাস্ট। এবার এই ক্লোরোপ্লাস্টের দুটো অঞ্চল, একটা হচ্ছে গ্রানা অঞ্চল, একটা হচ্ছে স্ট্রোমা অঞ্চল। তো ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক দশাটা ঘটে, আর অন্ধকার দশাটা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। এবার আমি আলোক দশা সম্পর্কে কিছু বলছি। আলোক দশাটা দেখো, আলোক দশার 1 নম্বর পয়েন্ট যখন আমি বলবো, আলোক দশা আমি 5টা পয়েন্টের মাধ্যমে বলবো। তোমরা 5টা পয়েন্ট যদি খাতায় লিখে রাখো, আলোক দশা এখানে ক্লিয়ার হয়ে যায়। আলোক দশার 5টা পয়েন্টের মধ্যে প্রথম 1 নম্বর পয়েন্ট হলো ক্লোরোফিলের সক্রিয়তা। 1 নম্বর পয়েন্টের নাম কি? ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোফিলের সক্রিয়তা। এবার প্রশ্ন আসবে, আমরা যে এতক্ষণ ক্লোরোফিল নিয়ে কাজ করছিলাম, বা গাছের পাতায় যে ক্লোরোফিল ছিল, তাহলে সে কি সক্রিয় ছিল না? না। যদি গাছের পাতার ক্লোরোফিল সক্রিয় হতো, তাহলে তো রাতের বেলাও সালোক সংশ্লেষ হতো। রাতের বেলা তো সালোক সংশ্লেষ হচ্ছে না, কারণ গাছের পাতার ক্লোরোফিল সক্রিয় নয়। তো গাছের পাতার মধ্যেই যেহেতু রান্নাটা হচ্ছে, পাতা সক্রিয় না হলে কিন্তু রান্না করতে পারবে না। তো ক্লোরোফিল যতক্ষণ না সক্রিয় হবে, ততক্ষণ কিন্তু পুরো প্রক্রিয়াটাই ইনকমপ্লিট থাকবে। তো গাছের পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলটা তাহলে কি ক্লোরোফিল? নিষ্ক্রিয় ক্লোরোফিল। নিষ্ক্রিয় ক্লোরোফিল। এই নিষ্ক্রিয় ক্লোরোফিল কি করে সক্রিয় হবে? ওই যে আমরা বললাম দিনের বেলা আমরা কি পাচ্ছি? সূর্যালোক। যখন নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের সঙ্গে যুক্ত হলো, তখন তৈরি করলো কি ক্লোরোফিল? সক্রিয় ক্লোরোফিল। সক্রিয় ক্লোরোফিল। তাহলে নিষ্ক্রিয় ক্লোরোফিলের কিন্তু কোনো ভূমিকা নেই। নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের সঙ্গে যুক্ত হলে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। এই সূর্যালোকের সঙ্গে যুক্ত হলে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা কেন সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়? কারণ সূর্যালোকের কি রয়েছে? ফোটন কণা। সূর্যালোকের কি কণা শোষণ করে? ফোটন কণা শোষণ করে নিষ্ক্রিয় ক্লোরোফিল কিসে পরিণত হয়? সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। এটা হচ্ছে সালোক সংশ্লেষের 1 নম্বর প্রক্রিয়া। এইটুকুই 1 নম্বর প্রক্রিয়া। সালোক সংশ্লেষের আলোক দশার 1 নম্বর বিক্রিয়া এইটুকুই বললে হবে, যে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয় সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। এবারে 2 নম্বরে আসি। 2 নম্বরে আছে ক্লোরোফিল সক্রিয় হয়ে গেল। এবার সক্রিয় ক্লোরোফিল তো ছিল পাতার মধ্যে নিষ্ক্রিয় অবস্থায়, তার সক্রিয় হওয়ার কি দরকার ছিল? সক্রিয় যখন সে হয়েছে, সে নিশ্চয়ই সক্রিয় হয়েছে মানে কিছু করবে। এবার সক্রিয় হওয়ার পরে সে করবে কি? তাহলে সূর্যালোক আর ক্লোরোফিলের কাজ মোটামুটি হয়ে গেল। এবার সক্রিয় হওয়ার পরে সে প্রথমে যাকে ধরবে সেটা হচ্ছে কি? জল। আমরা মূলরম থেকে কি শোষণ করেছিলাম? জল। সক্রিয় ক্লোরোফিল জলকে কি করবে? নিচে কি রয়েছে? সক্রিয় ক্লোরোফিল। এখানে সক্রিয় ক্লোরোফিল। এই সক্রিয় ক্লোরোফিল কি করবে? এই জলকে আলোকের উপস্থিতিতে, মানে সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে কি করবে? হাইড্রোজেন এবং হাইড্রক্সিল এই দুটো আয়নে বিশ্লিষ্ট করবে। হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রোজেন পজিটিভ আর হাইড্রক্সিল এইভাবে, হাইড্রক্সিলের মাথায় এরকম নেগেটিভ চিহ্ন থাকবে। পজিটিভ নেগেটিভে আর আমি এখন যাচ্ছি না, কারণ পরে যখন আমি ফটোসিস্টেম 1-2 পড়াবো তখন এখানে বোঝাবো। তো 2 নম্বর পয়েন্ট কি বললাম? সক্রিয় ক্লোরোফিল কি করবে? সূর্যালোকের উপস্থিতিতে জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করবে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এই যে জলের আয়নীকরণ, একে আমরা কি বলবো? সূর্যালোকের উপস্থিতিতে কার আয়নীকরণ? জলের আয়নীকরণ। বা সূর্যালোকের উপস্থিতিতে কার বিশ্লেষণ? জলের বিশ্লেষণ। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে জলের বিশ্লেষণকে আমরা কি বলবো? সূর্যালোক মানে ফটো, আর বিশ্লেষণ মানে কি? লাইসিস।
তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ফটোলাইসিস। এছাড়াও এর আরো নাম আছে, ফটোলাইসিস এর একটা নাম, তারপরে এর আরো নাম আছে কি জলের আলোক বিশ্লেষণ। বিভিন্ন টার্মে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জল, জল কি করলো, আলোর উপস্থিতিতে বিশ্লিষ্ট হলো, তাহলে আরেকটা নাম হতে পারে কি জলের আলোক বিশ্লেষণ। এর আরো একটা নাম হতে পারে, এই যে বিক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন, এই যে সূর্যালোকের উপস্থিতিতে জলের আয়নীকরণ, এই বিক্রিয়াটা কোন বিজ্ঞানী, বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম, বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে যদি অনেক সময় পরীক্ষায় তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসে হিল বিক্রিয়া কি, তখন কিন্তু তোমাকে এটা বললে হবে না যে ফটোলাইসিস বিক্রিয়াটি বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে এই বিক্রিয়াটাকে আমরা বলি হিল বিক্রিয়া। তখন কিন্তু তোমাকে এই সমীকরণটা প্রথমে লিখতে হবে যদি ভালো নাম্বার পেতে হয়। এই সমীকরণটা সুন্দর করে প্রথমে লিখতে হবে, তারপরে এইভাবে একটা অ্যারো দিয়ে লিখতে হবে যে বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিলেন বলে উনার নাম অনুযায়ী এই বিক্রিয়াটিকে বলা হয় হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিলের নাম অনুযায়ী ওই বিক্রিয়াটিকে বলা হয় হিল বিক্রিয়া। তাহলে 2 নম্বর বিক্রিয়া পরীক্ষায় 3টে নামে আসতে পারে, ফটোলাইসিস কি, জলের আলোক বিশ্লেষণ কি, বা হিল বিক্রিয়া কি। তাহলে আলোক দশার 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট আমি তোমাদের ক্লিয়ার করাতে পারলাম। 1 নম্বরে বলা হয়েছে যে নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় ক্লোরোফিলে পরিণত হলো, যখনই সে সক্রিয় হলো সঙ্গে সঙ্গে সে জলকে বিশ্লেষণ করলো। তাহলে এই দুটো হচ্ছে সালোক সংশ্লেষের প্রথম দুটো প্রক্রিয়া। তারপরে আসছি সালোক সংশ্লেষের 3 নম্বর প্রক্রিয়াতে। আচ্ছা, আমরা সালোক সংশ্লেষের 2 নম্বর বিক্রিয়ায় কি কি পেয়েছিলাম, জলকে বিশ্লেষণ করে এইটা পেয়েছিলাম, আর একটা কি পেয়েছিলাম, এটা, এর নাম কি বলেছিলাম বলো, কারো মনে আছে, কারো মনে নেই। এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে হাইড্রক্সিল। হাইড্রোজেন আয়ন, যখন পজিটিভ বা নেগেটিভ চিহ্ন থাকবে তখন এগুলোকে আমরা আয়ন বলবো, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। এবার 3 নম্বর, কি গো তোমাদের পড়তে পড়তে খুব কঠিন লাগছে, বোর লাগছে? স্বাভাবিক, একটু তো কঠিন লাগবেই। এটা কিন্তু কঠিন কিছু নয়, তোমরা প্রত্যেকদিন যেরকম রান্না মানে খাবার দাবার খেয়ে আসো, বাড়িতে রান্না বান্না হয়, মারাও কিন্তু এরকম কঠিন রান্না বান্না করে তোমাদের বাড়িতে পাঠায়। তো গাছের রান্না বান্নাটা না হয় তোমরা একটু জানলে। এবার পাতার কোষে উপস্থিত যৌগ, পাতার কোষে একটা যৌগ রয়েছে NADP। এই যৌগটা কোথায় রয়েছে, পাতার কোষে। আমি তোমাদের প্রথম ক্লাসে, একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু এটা তোমাদেরকে খাতায় লিখতে হবে আর প্রত্যেকদিন পড়তে হবে, তবে এই নামগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। NADP-র পুরো নাম আমি সেদিন কি বলেছিলাম, কে কে খাতায় লিখে রেখেছো এবং মনে রেখেছো? এর পুরো নাম হচ্ছে নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবার এর সঙ্গে আমার জলের আলোক বিশ্লেষণে প্রথম যেটা তৈরি হয়েছিল কি, হাইড্রোজেন আয়ন, তারপরে তৈরি হয়েছিল হাইড্রক্সিল। তাহলে প্রথম যেটা তৈরি হয়েছিল, কারণ জল আলোক বিশ্লেষণ করেছি মানে তার তো কোনো কাজ রয়েছে, প্রথম যেটা রয়েছে সেটাকে নিয়ে আমি কাজ শুরু করব। এই আয়নটার সঙ্গে এই পাতার কোষে উপস্থিত যৌগ যুক্ত হবে, তৈরি করবে কি NADPH প্লাস H প্লাস, তাহলে এখানে Hটা 2 হয়ে যাবে। এবার এই যে নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যেখানে বাচ্চাদের প্রায়ই ভুল হয় সেই কথাটা আমি ক্লিয়ার করি। অনেকেই কি করে, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট তারপরে বলে দেয় হাইড্রোজেন। না, NADPH এর পুরো নাম কিন্তু এটা নয়। যখন হাইড্রোজেন যুক্ত হয় কোনো কিছুর সঙ্গে, কোনো যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি, বিজারণ। হাইড্রোজেনের যুক্ত হওয়াকে কি বলা হয়, বিজারণ। তাহলে পেছনে H থাকলে এটা নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেন হবে না, এটা হচ্ছে ভুল। তোমাদেরকে কি লিখতে হবে, এই NADPH এর নাম কি, বিজারিত, প্রথমে বিজারিত লিখতে হবে, বিজারিত নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই হাইড্রোজেন শেষে থাকার মানে প্রথমে লিখতে হবে বিজারিত নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এটা পুরোপুরি 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াতে কিন্তু আর কিছু নেই,
পাতার কোষে উপস্থিত যৌগ এই হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত হয়, বিজারিত হয়ে এই যৌগটা গঠন করে। এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়াতে আমরা কি পেয়েছিলাম, আর একটা জিনিস, সেটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই আয়ন, এটা তো হাইড্রক্সিল আয়ন, এই আয়ন থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন আয়ন কিন্তু মূলকে পরিণত হয়। এগুলো তোমরা সবাই ফিজিক্সে পড়েছো। আয়ন তখন কিসে পরিণত হয়? মূলকে। মূলক সবসময় থার্ড ব্র্যাকেটে থাকে। তাহলে এখানে আয়ন ছিল, আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন যখনই বেরিয়ে গেছে আয়ন মূলকে পরিণত হয়েছে। এবার যেহেতু আমাকে এখানে একটা বিক্রিয়া করতে হবে, এখানে 4 অণু আমার হাইড্রক্সিল মূলক দরকার, তাই এখানে 4 আর 4 দুটো যোগ করে দিলাম সমীকরণের সমতা বিধানের জন্য। তাহলে এখানে 4টি ইলেকট্রন বেরিয়ে যাবে, দিলে আমাদের হাইড্রক্সিল মূলক তৈরি হলো। এবার এই যে 4 অণু হাইড্রক্সিল মূলক, এই হাইড্রক্সিল মূলক কি করবে? 2 অণু জল 2H2O আর 1 অণু অক্সিজেন তৈরি করবে। এই অক্সিজেনটা পরিবেশে নির্গত হয়ে যাবে। তাহলে 4 নম্বর বিক্রিয়াটাকে আমরা বলতে পারি কি? অক্সিজেন নির্গমন। তাহলে প্রথমে দেখো, আমি 2 নম্বর বিক্রিয়াটা যে করেছিলাম সেখান থেকে এই দুটো উপজাত বস্তু আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রক্সিল আয়ন। এই দুটোকেই কাজে লাগিয়ে পরপর দুটো বিক্রিয়া হলো। পাতার কোষে উপস্থিত যৌগ NADP এই হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত হলো। তারপরে যে হাইড্রক্সিল আয়নটা ছিল এই ইলেকট্রন ত্যাগ করে মূলকে পরিণত হলো। মূলকে পরিণত হওয়ার পরে কি করলো? 2 অণু জল আর 1 অণু অক্সিজেন তৈরি করলো। এই অক্সিজেনটাই পরিবেশে নির্গত হয়ে যায়, যেটা আমরা প্রথমে সংজ্ঞাতে বলেছিলাম যে অক্সিজেনের নির্গমনের। তাহলে 4 নম্বর বিক্রিয়া ক্লিয়ার করার পরে আমি লাস্ট বা 5 নম্বর বা লাস্ট আলোক দশার শেষ বিক্রিয়া। আলোক দশার শেষ বিক্রিয়া হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। অনেক বইতে লেখা আছে ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন। এই বিক্রিয়াটা কি? পাতার কোষে উপস্থিত যৌগ ADP, পাতার কোষে উপস্থিত যৌগের নাম কি? ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। এ কার সঙ্গে যুক্ত হবে? অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হবে, PI দিয়ে তৈরি করবে কি? ATP। এই ATP হচ্ছে সমস্ত অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এনার্জি কারেন্সি, এর মধ্যেই আমাদের শক্তি সঞ্চিত থাকে। তাহলে এখানেই আমাদের শক্তি এসে আবদ্ধ হলো, শেষ পর্যন্ত আমরা শক্তি পেলাম। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। তাহলে এই 5টা বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া যদি তোমরা খাতায় তুলে রাখতে পারো, তাহলে কিন্তু আলোক দশা থেকে যেরকম ধরনের যেভাবেই কোশ্চেন আসুক তোমাদেরকে কেউ কিন্তু আটকাতে পারবে না, তোমরা লিখতে পারবে।